ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। স্বপ্নপূরণ একাডেমিকে তোমাদের স্বাগত। আগের ক্লাসে আমি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ওপরে 4টি নাচের কথা বলেছিলাম। টোটাল ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে 8টি নাচ রয়েছে। সেই 8টি নাচের মধ্যে আগের ক্লাসে আমি 4টি নাচ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছি। বাকি 4টে নাচ সম্পর্কে আজকে বিস্তারিত বিবরণ দেওয়া হবে। চলো এসো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো কত্থক। কত্থক হলো উত্তর ভারতের নাচ। মেনলি উত্তর ভারত বলতে মেনলি উত্তরপ্রদেশ। কত্থক নাচ সম্পর্কে একটু জেনে রাখা উচিত। কত্থক বলতে প্রাচীনকালে বিভিন্ন মন্দিরে পুরোহিতরা তাদের বিভিন্ন পৌরাণিক কাহিনী সম্পর্কে গল্প করতেন এবং বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের পৌরাণিক কাহিনীকে আরও ভালোভাবে পরিবেশন করতেন। তা থেকে এসছে কত্থক। এই কত্থক নাচে ভগবান কৃষ্ণের গল্প উত্থাপিত করা হয়। এই কত্থক নাচে 3টি প্রধান ঘরানা রয়েছে। মেনলি যেহেতু উত্তরপ্রদেশ, তো উত্তরপ্রদেশের বারাণসী একটা ঘরানা, লখনৌ একটা ঘরানা, আর জয়পুরে একটা ঘরানা। কত্থক নাচের মেনলি 3টে ঘরানা। এখান থেকে কোশ্চেন আছে বারাণসী, লখনৌ ও জয়পুর ঘরানা। 19বিংশ শতাব্দীকে কত্থকের স্বর্ণযুগ বা গোল্ডেন এজ বলা হয়। এর আরেকটা কারণ হলো যে ঊনবিংশ শতাব্দীতে অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহ শাহের আমলে কত্থকের স্বর্ণযুগ বা গোল্ডেন এজ বলা হয়। কত্থক নাচের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ হলো বিরজু মহারাজ। এই নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশি নাম মুখস্থ করতে হবে না, মিললে 4টে নাম মুখস্থ করলেই হবে। বিরজু মহারাজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আসি সীতারা দেবী। সীতারা দেবীকে কত্থকের কুইন বলা হয় বা বলা হয় কুইন অফ কত্থক। নেক্সট শোভনা নারায়ণ আর কুমুদিনী লাখিয়া। এই 4টে নাম মুখস্থ করলেই হয়ে যাবে। নেক্সট আমরা জেনে নিই মণিপুর। স্বভাবতই মণিপুর থেকে বোঝা যাচ্ছে মণিপুরের নাচ। তো মণিপুরের নাচ, এই যে মণিপুরি নাচ বৈষ্ণব ধর্মের ভক্তি আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বৈষ্ণব ধর্মের ভক্তি আন্দোলনের সাথে মণিপুরি নাচ ওতপ্রোত জড়িত। এই নাচের 2টি ধারা রয়েছে, একটা হলো জায়গো আর একটা হলো চলম। 2টি বিপরীত ধর্মী ধারা। জায়গো ধারা যেখানে স্নিগ্ধ নরম, চলম ধারা সেখানে অতি শক্তিশালী বা দ্রুত। যেমন জায়গো বলতে গেলে বৈষ্ণব ধর্মের ভক্তি আন্দোলনের সাথে মণিপুরি নাচ তো যুক্ত। তো জায়গো বলতে গেলে সেখানে শ্রীকৃষ্ণের রাসলীলা রয়েছে, শ্রীকৃষ্ণের রাসলীলা অতি নরম কোমল। সেখানে চলম হলো সেখানে সংকীর্তন। জায়গো বলতে অতি নরম স্নিগ্ধ বা সমুদ্রের ঢেউয়ের মতো। চলম বলতে সেখানে অতি দ্রুত শক্তিশালী। জায়গোতে ব্যবহার করা হয় বাঁশি, চলমে ব্যবহার করা হয় করতাল। তাহলে এটা নরম আর এটা অতি দ্রুত বা শক্তিশালী। সেজন্য এ দুটো বলতে গেলে ভালো হয় 2টি বিপরীত ধারা। এই 2টি বিপরীত ধারার সংমিশ্রণে এই জায়গোই আর চলম, এই 2টি বিপরীত ধারার সংমিশ্রণেই কিন্তু এই মণিপুরি নাচের উৎপত্তি। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট, একটা জায়গোই আর একটা চলম। মণিপুরি নৃত্যে যে পারফর্ম করে সে কখনো দর্শকের দিকে আই কন্ট্যাক্ট করে না, অর্থাৎ দর্শকের দিকে তাকায় না। আরও আমরা জেনে নেব যে মণিপুরি নাচের সাথে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে যে নাম রয়েছে নয়না, দর্শনা, সুবর্ণা, রঞ্জনা, এদের প্রত্যেকের শেষে দেখো না রয়েছে। না এটা একটা মনে রাখার ইজি ট্রিক্স। আচ্ছা, এখানে
দেখো দেয়া রয়েছে ঝবেরি বোনেরা বা ঝবেরি সিস্টার্স, অর্থাৎ এরা সবই বোন। নয়না ঝবেরি, দর্শনা ঝবেরি, সুবর্ণা ঝবেরি, রঞ্জনা ঝবেরি, ঝবেরি সিস্টার্স বললেও মনে রাখলেও চলবে। নেক্সট আমরা মনে রাখবো যে গুরু নীলেশ্বর মুখার্জি, ইনিও মণিপুরি নাচের সাথে যুক্ত। রাজকুমার সিংহজিৎ সিং আর বিম্ববতী দেবী, এই নামগুলোই মুখস্থ রাখলেই হবে। নেক্সট এসো আমরা জেনে নিই মোহিনীআট্টাম নাচ সম্পর্কে। মোহিনীআট্টাম নাচ প্রধানত কেরালার নাচ। মোহিনীআট্টাম নাচ সম্পর্কে কিছু পৌরাণিক কাহিনী আছে। পৌরাণিক কাহিনী অনুসারে মোহিনীআট্টাম, মোহিনী কথার অর্থ কি? অর্থাৎ একজন সুন্দরী বা রূপবতী নারী, আর আট্টাম শব্দের অর্থ নাচ, অর্থাৎ যে নারী তার সৌন্দর্য বা লাবণ্য দিয়ে একটি মনোমুগ্ধকর নাচ পারফর্ম করে সেটাই হলো মোহিনীআট্টাম। এই যে ব্যবহারমালা নামক প্রাচীন গ্রন্থে এই মোহিনীআট্টাম নাচের টেকনিক বা তার কলা কৌশল রয়েছে। আমাদের প্রাচীন পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে যখন সমুদ্র মন্থন হয়েছিল না, সমুদ্র মন্থনের সময় যে কৃষ্ণ সমুদ্র মন্থনের সময় কৃষ্ণ তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন। মোহিনী রূপ কেন ধারণ করেছিলেন না, সেই সময় সমুদ্র মন্থনের সময় পাতাল থেকে অমৃত উঠেছিল, সেই অমৃত যাতে অসুরদের হাতে না চলে যায় সেই জন্য তিনি এই মোহিনী রূপ ধারণ করেছিলেন এবং ভস্মাসুরকে বধ করেছিলেন। সেখান থেকে এই নাচের নাম এসছে মোহিনীআট্টাম। তো চলো এখান থেকে আরও একটা পয়েন্ট জেনে নিই, ইম্পর্টেন্ট পয়েন্ট, ইদাক্কা বাদ্যযন্ত্র। স্যার এই ইদাক্কা বাদ্যযন্ত্র নামটা একটু অকওয়ার্ড নাম। ইদাক্কা বাদ্যযন্ত্র কি? আমাদের যেরকম ডুগডুগি থাকে না বা ডুমরু থাকে, সিমিলারলি এই ইদাক্কা বাদ্যযন্ত্র মোহিনীআট্টাম নাচে ব্যবহার করা হয়, এমনকি এটা কথাকলি নাচেও ব্যবহার করা হয়। মেনলি এই ইদাক্কা বাদ্যযন্ত্রকে না দক্ষিণ ভারতের একটা পবিত্র বাদ্যযন্ত্র হিসাবে পরিগণিত হয় এবং এই ব্যবহারমালা ও দক্ষিণ ভারতের একটা প্রাচীন গ্রন্থ, যেটাকে ওরা অনেক সম্মান করে বা পবিত্র ধর্মগ্রন্থ বলে বিবেচিত হয়। এবার আমরা জেনে নিই মোহিনীআট্টাম নাচের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে প্রথমেই বলা হয়েছে বল্লথল নারায়ণ মেনন, ইম্পর্টেন্ট নাম, সুনন্দা নায়ার, ডক্টর কনক রেলে, কালানিয়ামম কল্যাণকুট্টি আম্মা, ইনি মোহিনীআট্টাম নাচের জনক বা মোহিনীআট্টাম নাচের জনক বলা যায়। মোহিনীআট্টাম নাচের জননী। এবং জয়প্রভা মেনন, স্মিতা রঞ্জন, এই নামগুলো মুখস্থ করলে এনাফ। নেক্সট এসো আমরা জেনে নিই আমাদের শেষ শাস্ত্রীয় নৃত্য সাত্রিয়া। সাত্রিয়া উত্তর পূর্ব ভারতের নাচ। মেনলি উত্তর পূর্ব ভারতের আসাম। সাত্রিয়া উত্তর পূর্ব ভারতের নাচ। উত্তর পূর্ব ভারতের নাচ, মেনলি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম। এই সাত্রিয়া নাচ শুরু হয় 1500 শতাব্দীতে। 1500 শতাব্দীতে শ্রীগুরু শঙ্করদেব ও তার শিষ্য মাধবদেব এই সাত্রিয়া নাচ শুরু করেন 1500 শতাব্দীতে। এই নাচটার নাম সাত্রিয়া হয়েছে কেন না, আসামের যে বৈষ্ণব মঠগুলো, সেই বৈষ্ণব মঠগুলোকে বলা হয় সত্র। আসামের যে বৈষ্ণব মঠগুলো, সেই বৈষ্ণব মঠগুলোকে কি বলা হয়? সত্র। এই বৈষ্ণব মঠগুলোতে বা সত্রতে যেহেতু সাত্রিয়া নাচের চর্চা হতো, সেখান থেকেই এই নাচের নাম এসছে সাত্রিয়া, সত্র থেকে সাত্রিয়া। স্যার এই বরগীত কি? বরগীত হলো যে নাচ হয়, নাচ কোনো না কোনো গানে তো পারফর্ম হয়, তেমনি এই যে শঙ্করদেব আর তার শিষ্য মাধবদেব এরা যে গান রচনা করেছিল, সেই গানে সাত্রিয়া নাচ পারফর্ম করা হয়, সেই গানগুলোকেই বলা হয় বরগীত। না বরগীত কি? শঙ্করদেব
শঙ্করদেব ও মাধবদেবের রচিত গান, তাদের এই গানেই সত্রিয়া ডান্স পারফর্ম করা হয়। সত্রিয়া নাচের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ সীমন্ত শঙ্করদেব, এই সীমন্ত শঙ্করদেব সত্রিয়া নাচের প্রধান স্থপতি বলা যায়। যতীন গোস্বামী রয়েছে, শারদী সাইকিয়া রয়েছে, ঘনকান্ত বরা রয়েছে। এখানে একটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যতীন গোস্বামী। আগে আমাদের শাস্ত্রীয় নৃত্য 7টা ছিল, বাট 7টার পরে এই অষ্টম শাস্ত্রীয় নৃত্য হয়েছে। তার পিছনে সবথেকে বড় অবদান ছিল এই যতীন গোস্বামী। ইনি 2000 সালে এই শাস্ত্রীয় নৃত্যকে ভারতের যে প্রধান আটটি শাস্ত্রীয় নৃত্য তার মধ্যে আনার পিছনে এনার অবদান অনস্বীকার্য। তাহলে আমি এখান থেকে একটা পয়েন্ট মনে রাখা জরুরি যে শাস্ত্রীয় নৃত্য, ভারতীয় যে 8টা শাস্ত্রীয় নৃত্য রয়েছে তার মধ্যে কত সালে যুক্ত হয়েছে না 2000 সালে যুক্ত হয়েছে। এবং এই নৃত্য, এই শাস্ত্রীয় নৃত্য, ভারতীয় যে শাস্ত্রীয় নৃত্য, সেই নৃত্যে আনার পিছনে সবথেকে বড় অবদান কার না যতীন গোস্বামী। ইনি ভারত সরকারের কাছে অনেক নিবেদনের পর 2000 সালে ভারত সরকার এই শাস্ত্রীয় নৃত্যকে ভারতীয় প্রধান যে 8টি শাস্ত্রীয় নৃত্য তার মধ্যে যুক্ত করেছিল। এইগুলোই মনে রাখলে হবে। সবার শেষে বলবো, আমাদের এই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। সবশেষে বলবো, স্বপ্ন পূরণ একাডেমি স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণ করতেও যথাসাধ্য চেষ্টা করে। থ্যাংক ইউ।